কে? কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও। বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত। কি? ভূত তুমি? ভূত? হ্যাঁ, ভূত। ভূতের বাড়ির ভূত। ভূতের বাড়ির ভূত। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আর কথা বাড়াবো না, চলুন গল্পে ফিরে যাই। আজকের গল্পটা পাঠিয়েছেন রফিকুল ভাই। রফিকুল ভাই ঠিক যেভাবে গল্পটি পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আর কথা বাড়াবো না, আমরা গল্পে ফিরে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ রফিকুল, বাড়ি বগুড়া। আমি ঢাকা থাকি। দীর্ঘ 5 বছর যাবৎ আমি ঢাকায় আছি। কিছুদিন আগে আমি বাড়িতে বেড়াতে গেছিলাম। সেখানকার একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে এই গল্পটা সবাই শেয়ার করবে। যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন গল্পে ফিরে যাই। সাল 2024। সেদিন ছিল মঙ্গলবার। প্রায় রাত 12টার দিকে আমাকে গাড়ি এসে আমার স্ট্যান্ডে নামায় দেয়। সেই সময়ে আমাদের এই জায়গায় কোনো প্রকারে গাড়ি বা কোনো যানবাহন চলাচল করে না। আমি ওখান থেকে হাঁটতে লাগলাম। হাঁটতে 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 প্রায় 20 মিনিট যাবৎ হেঁটে চলেছি, কিন্তু কোনো গাড়ি আমার চোখে পড়ে না। আমি আর কিছু চিন্তা ভাবনা না করে আরো হাঁটতে লাগলাম। কিছু দূর হেঁটে যেতেই আমার কিরকম যেন একটা অনুভূতি হলো। আমি পিছন থেকে ঘুরে তাকাতেই দেখলাম আমার পিছনে কেউ নেই। আমি মনে সাহস রেখে আরো দ্রুত হাঁটতে লাগলাম, আর সব সময় দৌড়াদৌড় করতেছি। দৌড়াদৌড় করি আর হাঁটতে থাকি। হাঁটতে থাকি, হাঁটতে 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 আরেক কিছু দূর হেঁটে গেলাম। আরেক কিছু দূর যাওয়ার পরে সামনে একটি নদী বলল। নদীর ধারে আসতেই একটি মাঝিকে চোখে বলল। মাঝিকে বললাম, মাঝি ভাই, আপনি কি ওই পারে যাবেন? মাঝি ভাই আমাকে বলল, হ্যাঁ যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। মাঝি আমাকে বলল, ঠিক আছে, আপনি নৌকায় উঠে বসুন। আমি ওখানে আর দেরি করলাম না, খুব দ্রুত নৌকায় উঠে বসলাম। মাঝি ভাইও আমাকে নিয়ে আর দেরি করলো না, ওখান থেকে নৌকাটি টান দিল। নৌকা নিয়ে যেতেই কিছু দূর যাওয়ার পরে হঠাৎ নৌকাতে মনে হলো কিছু একটা বেজেছে। নৌকার আগেও যায় না, পিছনেও আসে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। মাঝি ভাই বলল, আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি দেখতেছি। তাই বলে মাঝি ভাই অনেক চেষ্টা করলো নৌকা সরানো, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলো। নৌকাটা ওখান থেকে এক বিন্দু নড়াতে পারলো না। আমি রীতিমতো তো অবাক দৃষ্টিতে মাঝির দিকে চেয়ে আছি। মাঝিকে জিজ্ঞেস করলাম, নৌকা এখান থেকে লড়ে না কেন? মাঝি আমাকে বলল, নিচে তো তেমন কিছু বাজেনি, এরকম কিছু চোখে পড়ে না। আমি মাঝিকে বললাম, আপনি আরেকবার চেষ্টা করেন। মাঝি পুনরায় আরেকবার চেষ্টা করল, কিন্তু সেবারে ব্যর্থ হলো।
আমি তো ভয়ে ওখানেই বসে পড়লাম। মাঝি আমাকে বলল, ভাইজান আপনি ভয় পাবেন না, আপনি আরেকটু দাঁড়ান, আমি আরেকবার চেষ্টা করি। কিন্তু মাঝি সেবারও ব্যর্থ হলো। নৌকাটা কোনোভাবেই ওখান থেকে নড়াতে পারল না। মাঝিকে দেখলাম, মাঝি অনেক চেষ্টা করতেছে, কিন্তু নৌকাটা ওখান থেকে নড়তেছে না। আমি তো জলদূত পড়া শুরু করলাম। আমি প্রচন্ড ভয় পেয়েছি, কিন্তু মুখে প্রকাশ করতেছি না। মাঝি আমাকে বলল, ভাইজান আপনি নৌকাতে থাকবেন, নৌকার থেকে বের হবেন না, ব্যাপারটা আমি দেখতেছি। তাই বলে মাঝি একটি গামছা কোমরে বেঁধে পানিতে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করলাম, যে পানিটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একটা লোক যে পানিতে ঝাঁপ দিয়েছে, পানির তেমন লড়াচড়া করে না। আমি ভয় পেয়ে গেলাম। মাঝি পানি থেকে আর মাথাটা উঠালো না। দেখতে দেখতে প্রায় 20 মিনিট অতিবাহিত হয়ে গেল, তারপরেও মাঝি মাথা উঠালো না। আমি আরো ভয় পেলাম। আমি চোখটা বন্ধ করে দৌড়াদৌড়ি করতে লাগলাম। সেই মুহূর্তে পানির একটা অদ্ভুত ছাউনে আমি আমার চোখটা খুললাম। খুলেই সামনের দিকে তাকাতে যে জিনিসটা আমার চোখে পড়লাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মাঝির মতো দেখতে একটি লোক, কিন্তু তার চেহারাটা খুবই ভয়ঙ্কর দেখতে। লম্বায় প্রায় 10 থেকে 12 ফিটের মতো হবে। আমি তো তাকে দেখে প্রচন্ড চিৎকার দিয়ে উঠলাম। পিছন থেকে মাঝি আমাকে বলল, ভাইজান কি হয়েছে আপনার? আমি পিছনে তাকালাম, কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ ছিল না। আমি তো ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে মনে হয় পুরো নদীটা কেঁপে উঠেছে, কিন্তু আশেপাশে তেমন কেউ ছিল না যে আমাকে সাহায্য করবে। আমি অনেক কষ্টে মাঝিদের মতো নৌকা বয়ে ঘাটে ফিরে এলাম। ওখান থেকে নৌকা থেকে নামলাম। নেমে একটু যেতেই আমার আবার মনে হলো নৌকাতে ব্যাগ রেখেছে। এক মন সায় দিচ্ছে যে ব্যাগ নিয়ে আসতে, আর এক মন সায় দিচ্ছে না। আমি প্রচন্ড ভয় পেয়েছি, তারপরেও অনেক কষ্টে নৌকার কাছে গেলাম। যে নৌকা থেকে ব্যাগটা হাতে নিয়ে এক দৌড়ে চলে আসি। এসে আমার বাড়িতে দরজায় টোকা দিতেই ঘর থেকে আবার স্ত্রী বের হয়ে এলো। ওই স্ত্রী আমাকে দেখে বলল, তুমি ভেতরে এসো। আমি তো প্রচন্ড ভয় পেয়ে আছি। ভেতরে যেয়ে আমার স্ত্রীকে বললাম, এক গ্লাস পানি দাও। পানি খেয়ে বিছানায় শুয়ে বললাম। আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি এক্ষুনি এলে, এসে শুয়ে বললে কেন? গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। আমি বললাম, না আমার শরীরটা ভালো না, এখন আমি কোনো কথা বলতে পারতেছি না, এখন আমি ঘুমাবো। তাই বলে ওখানে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি একটি কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমাকে দেখে ঝাড়া দিয়ে দিল। আমাদের বগুড়ার ভাষায় ঝাড়া বা ফোঁ এসবই বলে। যাই হোক, ঝাড়া দিয়ে দিল আর একটি তাবিজ দিল। তাবিজটা আমার গলায় পড়তে বলল। 4 থেকে 5 দিন তাবিজটা গলায় রাখতে হবে, তারপরে খুলে ফেলে দিল, আর সমস্যা নেই। আমিও হুজুরের কথায় তাবিজটা গলায় পড়লাম। 4 থেকে 5 দিন আর তেমন কোনো সমস্যা হলো না। যেহেতু আমি ভয় পেয়েছি, আমার গায়ে প্রচন্ড জ্বর। 5 দিন অতিবাহিত হয়ে গেল, তারপরেও আর গাঁ থেকে জ্বর নামে না।
আরো 2 থেকে 3 দিন চলে গেল। 3 দিন পরে আমার গায়ে আর জ্বর নেই, মোটামুটি আল্লাহর রহমতে আজকে এসেছি। তারপরে আমি আর ঢাকায় ফিরে যে দেশে থেকে এখন পর্যন্ত আমি ঢাকা যাইনি। আর ওই ঘাটে ভুলেতেও তো যাই না আমি আর। শুধু মাঝে মধ্যে একটু কথা মনে হয়, ওই মাঝিটার কথা। আল্লাহ পাক ভালো জানে মাঝিটা বেঁচে আছে না মারা গেছে। যাই হোক সুমন ভাই, আমার ঘটনা এতটুকুই। আমি যতটুকু মনে ছিল এতটুকুই আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। মাশাল্লাহ, রফিকুল ভাই গল্পটি পাঠিয়েছে। গল্পটি আসলে অনেক ভয়াবহ। গল্পটি তো আমার সম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমরা সবাই রফিকুল ভাইয়ের জন্য দোয়া করব, যাতে সে ধাক্কাটা ভুলে থাকতে পারে। যাই হোক, আপনারা যদি আমাদের মাঝে এরকম ঘটনা পাঠাতে চান, তাইলে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বা আপনারা ইমেলেও যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaari0 @gmail.com। আমাদের ইমেলে আপনাদের ঘটনাটি পাঠাতে পারেন, বা যদি আপনারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাকে স্টুডিওতে আনার চেষ্টা করব। আমি আর কথা বাড়াবো না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।